মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সেই পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন বিউটি অ্যাডভাইজার অশ্রুকণা ঘোষ। অশ্রুকণা দিয়ে আপনাকে অনেক অনেক স্বাগত কেটিভি বাংলায়। একদম নমস্কার। আজকে আমার তোমাদের এখানে এসে খুবই ভালো লাগছে। আমার নাম অশ্রুকণা ঘোষ। আমি অ্যাকচুয়ালি বিগত 20 ইয়ার্স ধরে বিউটি ইন্ডাস্ট্রিতে আছি। নিজে আমি শেখাই, প্লাস আমি একজন টিচার, মেকআপ প্লাস হেয়ার স্টাইলি, একদম MLM লিডারও। আচ্ছা দিদি, তুমি বললে যে 20 বছর ধরে তুমি এই ইন্ডাস্ট্রিতে আছো, এই বিউটি ইন্ডাস্ট্রিতে। কিভাবে এখানে আসা তোমার প্রথমে, এই ইন্ডাস্ট্রি জয়েন করাটা কিভাবে? আমার আজকে থেকে 20 বছর আগে আমি যখন আমার বিয়ে হয়, তা আমি ভাবলাম কিছু তো একটা করতে হবে। মানে একটা সংসার চালাতে গেলে হাজব্যান্ড করবে, আমি বসে থাকবো তা তো না। তা আমার ছোটোবেলা থেকে খুব সাজতে গুজতে, হ্যাঁ একদম একদম সাজতে গুজতে খুবই ভালো লাগতো। তা হঠাৎ আমি তখন স্ট্রাগল পিরিয়ডে আমি একটা স্যালনে গিয়ে জব খুঁজি। ফার্স্ট আমার স্টার্টিং ওখান থেকে। তা আমি যখন ওখানে আমি গিয়ে একটু শিখি, না শিখলে তো আমি করতে পারবো না। তবে যাই হোক, শিখতে শিখতে হঠাৎ মনে হলো যে না, এবার আমাকে নিজস্ব স্যালন খুলতে হবে। তারপরে আমি নিজে স্যালন ওপেনিং করলাম। এই যে প্রথমে মনে হলো যে নিজের পায়ে দাঁড়ানো, সেটা পুরোটাই কি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য? হ্যাঁ নিশ্চয়ই। হাজব্যান্ড একা মানে সংসারটা চালাবে, আমি একা বসে থাকবো। তারপরে যখন আস্তে আস্তে ছেলে মেয়ে বড়ো হতে লাগলো, ওদেরও তো হায়ার এডুকেশন করার জন্য প্রচুর টাকা পয়সারও তো দরকার। তা হাজব্যান্ড সংসার চালাবে না ছেলে মেয়ে, আমি বললাম না, আমিও কিছুটা দায়িত্ব নিই। তা একটা সাইকেলে যেরকম হয় না, একটা সাইকেল যদি পেছনে একটু মানে কি বলবো পাংচার হয়ে যায়, তো আরেকটা সাইকেলের পাশে চারটে যদি ধরে নিয়ে যায়, তো সেটা আমার মনে হয় বেটার হয়। সেই জন্য আমার এটা শুরু। তো তারপর যে স্যালনে আপনি করতেন, সেখানে তখন তো আপনার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো সেখান থেকে কিভাবে এই স্যালনের খোঁজ পাওয়া বা কিভাবে আপনি সুযোগটা পেলেন? না, আমি কাজ করতে করতেই আমি দিল্লি চলে যাই। হঠাৎ আমার দিল্লিতে অফার আসে। আমি শাহনাজ হোসেন ম্যামের কাছে আমি ডিপ্লোমা কোর্স করি। জাভেদ হাবিবের থেকে হেয়ার কাটিং শিখি। তারপরে একটা ছোট স্যালন আমি রেন্টে নিই। আজ থেকে 20 ইয়ার্সে, তখন 5000 রোডের উপরে আমার বাগবাজারে ফার্স্ট আমার স্যালন। সেখান থেকে আমার পরিচিতি বাড়তে থাকে। ম্যাক্সিমাম 6 মান্থের মধ্যে আমাকে বড় বড় কোম্পানিরা আমাকে টিভিতে বা সব জায়গায় আসতে বলে। কিন্তু আমি তখন বললাম আমি তো এখন জাস্ট শুরু, আমি এখন কি করে করব। তা যাই হোক, এরকম করতে করতেই আস্তে আস্তে সব কোম্পানির সাথে টাই আপ হয়। তারপরে আমাকে কোম্পানিরা দিল্লি, মুম্বাই, কলকাতার বড় বড় সেমিনারে আমি যাই। এরকম করতে করতে আস্তে আস্তে স্টুডেন্ট আসা শুরু করলো। তখন আমার কাছে, এখন তো গভর্নমেন্টে সার্টিফিকেট লাগে, তখন তো গভর্নমেন্ট ছাড়াই আমি শেখাতে শুরু করলাম। তা আস্তে আস্তে শেখাতে শেখাতে এত এখন হিউজ স্টুডেন্ট হয়ে গেল। তারপরে স্টুডেন্টদেরকেও আমি শিখিয়ে তাদেরকে আবার জব দিতাম। যে এটা ফার্স্ট আমি কলকাতাতে স্টার্ট করি, যে স্টুডেন্টদের শিখিয়ে তাদের জব, তাদেরও তো একটা মানে ওরাও যাতে ফ্যামিলিকে, যেটা আমি ফিল করেছি মানে বিয়ের পর, যে ফাইন্যান্সিয়াল একটা মহিলা যদি মানে না নিজের না হয়, তো তাকে কত রকমের ফেস করতে হয়, আমাকেও করতে হয়েছে। তো আমি সেটা ভেবেই আমি ভাবলাম যে না, তাদের জন্য আমি আরও একদম রিজনেবল প্রাইসে আমি শেখাতাম। তখনকার দিনে 5000-এ, আর একবারে নিতাম না। কেউ 1000 টাকা দিয়ে বুকিং করতো, পার মান্থ আমি 500 করে নিতাম।
এরকম করতে করতে সবাই আসা শুরু করলো। তা দেখলাম অনেক নিচে, তো ওরা বলতো ম্যাম আমরা শিখবো। আমি বলছি ঠিক আছে। বলছি আপনি এত কম নেন, সব জায়গায় দেখি কত হিউজ নিচ্ছে। তা 5,000 থেকে তারপরে দেখছি আমার স্টুডেন্ট যখন বেড়ে গেল তখন আমিও 10,000 নিতাম। তো এরকম করতে করতে 20,000 30,000 অবধি আমার গেছে। তারপরে এখন আমি চাই যে এখন নতুন যারা শিখছে তাদেরকেও তো একটা প্ল্যাটফর্ম দিতে হবে। তা আমি তো এত বছর করলাম, তাই এবার চাই যে ওরাও যাতে এবার সেই জায়গাটা পাক। এখন বিয়ের পর বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা সাংসারিক কাজে জড়িয়ে যায়, তারপর তাদের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে থাকে। তো সেক্ষেত্রে নিজের যে ভালোবাসার জায়গা বা নিজের প্যাশনের জায়গা সেটাকে খুব একটা সময় দিতে পারে না। আপনি যেটা বলছিলেন যে ছোটবেলা থেকেই সাজগোজ করতে ভাল লাগতো, তো তারপর এটাকেই যে প্রফেশন হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা সংসারের বাইরে বেরিয়ে সেটা একটা আলাদা সময় ডিজার্ভ করে আমাদের কাছ থেকে। তো তখন কোথাও বাধা পাননি? বাধা তো অনেক পেয়েছি, কিন্তু আমার শ্বশুরমশাই খুব আমাকে হেল্প করতেন। হাজব্যান্ড তারপরে যখন দেখলো যে আমি তো তখন জব করতাম, তা জব থেকে আমি আবার স্যালুন, যখন আমি নিজস্ব স্যালুন খুললাম, একটা আলাদাই একটা মানে নিজে, তখন আর কাউরের অধীনে আমি কাজ করছি না। তা অনেকে বলছে এই স্যালুন খুলবে, আমার বাবা ছিলেন ডক্টর, তারপর সবাই বলতো ডক্টরের মেয়ে মানে ছুরি কাচি চালিয়ে চুলফুল কাটবে। তা আমার বাড়িতেও অনেক, বাপের বাড়িতেও অবজেকশন ছিল। তা আমি, বাবাও বলতেন যে ডাক্তারের মেয়ে হয়ে কেউ চুলদারি কাটবি, তো অন্য প্রফেশনে তো বাঁচতে পারতিস। তা যাই হোক, তারপরে আমার ওইটা ভালো লাগতো। আমি যে আমার এটা, এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি স্বাধীন। তোমাদের তখন হাজব্যান্ডও অবজেকশন দিয়েছিল, শাশুড়িও, কিন্তু আমার শ্বশুরমশাই বলেছিল তোমার যেটা ভাল লাগে তুমি সেটা করতে পারো। তখন আমার এরকম একটা স্যালুন ভাড়া নিয়ে আমি স্টার্ট করি। তারপরে নিজস্ব স্যালুন করি। আমার টোটাল 3 থেকে 4টে আমার স্যালুন ছিল। তো আজকে অ্যাট প্রেজেন্ট করোনার টাইমে আমি সেল আউট করে দিই ছেলে মেয়েদের এডুকেশনের জন্য। এখন আমি চাই যে যারা শিখেছে তাদেরকে আমি মানে ভালো ওদের একটা গাইড করি, এবং যাতে এখনকার দিনে গরিব মহিলাদেরকে আমি একটা ওই জায়গাটা দিতে চাই যে ওরাও যাতে নিজের পায়ে দাঁড়ায়। আর এটা দর্শকদের উদ্দেশ্যে এটাও আমি বলবো, কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় এবং গরিব মহিলাদের আমি ফ্রি অফ কস্ট শেখাবো। মানে একটা সোশ্যাল ওয়ার্কার করি তো আমি। তা আমি চাই এবারে তোমাদের এই কেটিভির মাধ্যমে সবাই জানুক যে আমি এরকম মহিলাদের আমি শেখাতে চাই ফ্রি অফ কস্ট। আচ্ছা আচ্ছা, আপনি যখন প্রথম শিখে কাজ করতেন তখনকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তখন অভিজ্ঞতাটা কেমন ছিল? তখন এত কোম্পানি একদম না, তখন আমরাও করেছি যখন এত কোম্পানিও ছিল না, তখন ওই ম্যাসাজের টেকনিকও সব আলাদা ছিল। কিন্তু এখন বলতে নেই, এখন অনেক উন্নত হয়েছে, নানা রকমের কোম্পানি লঞ্চ করছে 200-300টা। আমাদের প্রফেশনাল বিউটি ইন্ডাস্ট্রিতে সবাই আসে, তা আমরাও করি। তা এই করেই এগিয়ে যাচ্ছি। আপনাদের প্রফেশনটাই এমন যে ডে বাই ডে নতুন কোম্পানি আসছে, নতুন টেকনিক, তো সেটার সাথে তো আপডেট থাকতে হয়। সেই আপডেটটা কিভাবে থাকেন? আমাদের হার্বাল প্রোডাক্ট দিয়েও আমি কাজ করেছি এবং কেমিক্যাল প্রোডাক্ট দিয়েও কাজ করেছি। তা আমার মনে হয় হার্বাল আর কেমিক্যাল দুটোকে মিশিয়ে যদি কাজ করা যায় সবথেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। সব স্যালুনেই দেখবে এখন কেমিক্যাল দিয়ে করছে, কিন্তু এখন তো স্কিনের অনেক রকমের, এই যে ব্লিচ সবাই করছে না, যদি খুব ব্লিচ করা যায় তো স্কিনে অনেক সময় ক্যান্সারের হবেই। আজ না হলেও সে যদি রেগুলার বেসে স্কিনে যদি ব্লিচ করতে থাকে তার সেটা ক্যান্সার আজ না হলেও 10 বছর বাদে হবেই। হ্যাঁ, তো আমি চাই হার্বাল প্রোডাক্ট দিয়ে করলে যারা অতিরিক্ত ব্লিচ করে, হ্যাঁ দেখেছি। হ্যাঁ, আর তারপরে আরেকটা কথাও বলতে ভুলে গেছি, আমি এরকম হার্বাল 2-3টে কোম্পানি বিউটি অ্যাডভাইজার, তাদের কোম্পানিরা যখন লঞ্চিং করে দিল্লি বা মুম্বাই আমাকে ডাকে, ওদের প্রোডাক্ট আমাকে দেয়, আমি ওই প্রোডাক্টগুলোকে ইউজ করি এবং আরও স্টুডেন্টদের হ্যাঁ সবাই না তাদের উপরে অ্যাপ্লাই করি, তাদের উপরে অ্যাপ্লাই করে বলে দিই যে ওদের মানে স্কিনটা কীরকম হয়েছে। ধরো 2-3 জনকে আমি মানে অ্যাপ্লাই করলাম, সেটাকে আমাকে স্যারকে জানাতে হতো ম্যাডামদের যে এই প্রোডাক্টটা তাহলে কীরকম। তাই এরকম 2-3টে কোম্পানি, আমি নাম বলবো না, 2-3টে প্রোডাক্ট এখনও আমি যুক্ত আছি হার্বাল কোম্পানির সাথে। ওদের বিউটি প্রোডাক্ট যখনই লঞ্চ হয় আমি যাই, তাদের প্রোডাক্ট আমি টেস্ট করে তাদেরকে আমি বলে দিই এই প্রোডাক্টটা ঠিক আছে।
আচ্ছা, এই যে প্রথম বাইরে যাওয়ার যে ব্রেক, আপনি তো ওয়েস্ট বেঙ্গলেরই মেয়ে, তো সেখানে দিল্লি মুম্বাইয়ে গিয়ে যখন কাজ করতেন সেখানকার এক্সপিরিয়েন্সটা কেমন? কারণ সেখানে তো একটা অন্যরকম এনভায়রনমেন্ট, পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের মতো নয় বিষয়টা। ওখানে অ্যাকচুয়ালি ওরা না ওদের দেশের লোকদের বেশি প্রায়োরিটি দেয়, মানে আমাদের কলকাতা বাঙালিরা করবে সেই জায়গাটা দেয় না। তাও ওখানে বলতে নেই, মানে মহিলা তো একটা মহিলা আরেকটা মহিলার তো হেল্প করেই, তা ওরাও আমাকে কিছুটা হেল্প করেছে। তারপরে ভাবলাম না, ওখানে করতে করতে ভাবলাম আমাদের কলকাতাই বেস্ট। বেশ, আমরা আবারও গল্পে আড্ডায় ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। ফিরলাম বিরতির পর। আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন বিউটি অ্যাডভাইজার অশ্রুকণা ঘোষ। অশ্রুকণা দি, আমরা বিরতিতে যাওয়ার আগে আড্ডা মারছিলাম যে তোমার কেরিয়ারের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল। তারপর তো করোনা পিরিয়ড এলো, যখন মানুষের মানে খেয়ে পড়ে বাঁচাটাই একটা স্ট্রাগলের মুখে চলে এলো। তো সেই সময়টা তো খুব লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, প্রচণ্ড। আমিও করছিলাম তখন। হাইজেনিক ব্যাপারটা এত মানে চলছিল, মানে প্রোডাক্ট খুব হাই হয়ে গেছিলো। হাইজেনিক আমাদের প্রোডাক্টগুলো যখন আমরা নিচ্ছিলাম পাওয়া খুব কস্টলি, আর পাওয়া যাচ্ছিল না। আর আমি নিজে দেখেছি প্রচুর স্যালনে একটাই টিস্যু দিয়ে আরেকজনকে পরিষ্কার করছে। তারপরে ভ্যাকসিনে যে আমরা টিস্যুগুলো ইউজ করি, তারপরে আমরা যখন তাকে অন্য রুমে নিয়ে গিয়ে ফেশিয়ালে যে জিনিসগুলো সব আমি কিছু কিছু স্যালনে গিয়ে সার্ভে করেছি, গিয়ে দেখছি ওই টিস্যু ওই জিনিসগুলোই না ওরা ব্যবহার করছে। আমার ফ্রেন্ড সার্কেল আছে অনেক স্যালনের, আমার 200টার উপরে আমার স্যালন ফ্রেন্ড আছে। তাদেরকেও আমি গিয়ে বলেছি তোরা এটা করিস না, কাউরে তো হঠাৎ যদি কিছু ইনফেকশন হয়ে যায়। তো ওরা আমাকে বলেছে দেখ আমরা তাহলে কামাবো কি, এমনি দেখ এত প্রোডাক্ট করেছি। কাস্টমার অনেক কমেও গেছিলো। হ্যাঁ, আর প্রাইস ওরা তখন একটু হাইও রেখে দিয়েছিল। আর মানে ক্রিমের সাথে সব স্যালন ওনারাও জানে যারা একটু কস্টলি প্রোডাক্ট, আমি যেমন 1000-1200 নিচে ফেসিয়াল করতাম না। অনেক ছোট ছোট স্যালনে দেবে 500 টাকায় 300 টাকায় ফেসিয়াল করে দিচ্ছে। তখনই জানবে ওরা ওইটাকে একটুখানি জল কিছু মিশিয়ে করবে। হ্যাঁ, ম্যাসাজ দেবে। ধরো আমরা যখন 10 মিনিট দিতাম, ওরা ধরো সেটাকে 15-20 মিনিট দেবে। মানুষ ভাবে বাবা কত রিল্যাক্সে করছি, ঠিক আছে, কিছু একটা এরকম থাকে। কিন্তু এখন অনেক আপডেট হয়েছে কোম্পানির ইয়েতে, এখন অনেকে মোটামুটি ভালোই করছে। কিন্তু কিছু কিছু আমি চাই ওরাও যাতে একদম গভর্নমেন্টের আন্ডারে বা ভালো কিছু করে, যে পাবলিকের জন্য যাতে সেফ হয়, মহিলাদের জন্য। কারণ আর আমার তো লেডিস পার্লারই ছিল, এখন তো সব ইউনিসেক্স স্যালন হয়ে গেছে বড় বড়। তো ইচ্ছা আছে ইন ফিউচারে আমার ইউনিসেক্স একটা খোলার। আচ্ছা আচ্ছা, এই যে স্যালনগুলো আপনি খুলেছিলেন, নিজের যে স্যালন খুলেছিলেন, সেটা যে করোনা টাইমে বিক্রি করে দিতে হলো, সেটা তো নিজের কাছে একটা মানসিক ধাক্কা ছিল। কিন্তু আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে আগে, ওদের এডুকেশন, ছেলেকে বাইরে পাঠাবো পড়াতে, তারপরে মেয়েরও তখন একটা ওই সময়টা গেছিলো। তারপর আমার হাজব্যান্ডও চাকরি ওই সময়টাই একদম স্টপ হয়ে যায়। তখন আমি কি করব, তারপরে শ্বশুরমশাইও রিটায়ার হয়ে যান। এবার তখন ওই সময়টা এমন গেছে না, পরপর একটার পর একটা ধাপ। তো তখন আমি ভাবলাম আমি এতগুলো রেন্টগুলো তো ছেড়েই দিলাম। তারপরে করোনার পরে আমি আমার যেটা স্যালনটা নিজের ছিল সেটাকেও আমি পরে সবাই বলছে তুই সব থেকে বুদ্ধিমানের কাজ করেছিস। আমরা দেখ না এখনো পেরে উঠছি না, তাও চালাচ্ছি। কেন, যেহেতু 3-4টে ছিল বলে আমার রেন্টেরও ছিল, আমার নিজস্বরও ছিল। তা এখন আমি বাড়ি থেকেই করছি। আর আমার বান্ধবীদের স্যালনে গিয়ে আমি শেখাই, আমরা দুজনে পার্টনারশিপে এখনও করছি। আমার একটা একাডেমিও ছিল কেষ্টপুরে, ওখানেও আমি আমার নিজস্ব ওখানে একটা ফ্ল্যাটও আমি কিনি। এই বিউটি প্রফেশন দিয়ে আমি গাড়ি কিনি, বাড়ি করি, ফ্ল্যাট কিনি, ছেলেমেয়েদের এডুকেশনের খরচা চালাই। ওই ফ্ল্যাটে আমি সব মহিলাদের নিয়ে লাট, মেকআপ, হেয়ার স্টাইলিস্ট, সমস্ত কিছু, বিউটিশিয়ান সমস্ত কিছু শেখাই। এখনও এটা একটু স্টপ আছে, আবার নতুন করে শুরু করব। আচ্ছা, আমাদের যারা দর্শক দেখছেন আমাদের এই শো, তাদের যাতে স্কিন ভালো থাকে তাদের জন্য কি টিপস দেবেন? তাদের জন্য এটাই বলবো, সকালে উঠে মানে মুখটাকে ফ্রেশ করে ধুতে হবে, ঠিক আছে, ক্লিনজিং
টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং, এই তিনটে যদি রেগুলার বেসিকে করা হয় কোনো ফেশিয়ালের দরকারই হয় না। যেমন আমি কোনোদিনও আজ পর্যন্ত কোনোদিনও ফেস ওয়াশ ইউজ করি না। আমার এখন নেক্সট ইয়ারে আমার 50 হবে, ঠিক আছে, আমি এখনও পর্যন্ত ফেস ওয়াশ ইউজ করি না। আমার বান্ধবীরা কেন তুই মিথ্যে কথা বলছি, অনেকে যখন আমরা কোথাও ট্রাভেলসে বন্ধুরা যাই, আমি ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করি, তারপরে আমি টোনার ব্যবহার করি, তারপরে দেন ময়েশ্চারাইজার। এই যে বাইরে এসে হালকা একটু পাফে একটু ক্রিম মেখে সানস্ক্রিন মেখে চলে এসছে। আর বেশি মেকআপ করাও ভালো না স্কিনের জন্য অন্তত। আর এছাড়া খাওয়া দাওয়া বা ডায়েটের ব্যাপার কি কিছু থাকে? হ্যাঁ, সেটা তো একদম, ফলটা একটু বেশি করে খেতে হবে, জল আমি বলবো না জল একদম বেশি করে খাও, যেইটুকুনি তোমার ভেতরে যাচ্ছে তখনই। আর যদি সোয়েট হয়, শরীরে যারা বেশি খুব ঘামে তাদেরকেই বেশি জল খেতে হবে, আদারওয়াইজ বেশি জল খাওয়ার কোনো দরকার নেই। আর তেল ঝাল মশলা একটু কম খেতে হয়। এখনও আমি বাড়িতেও রেস্টুরেন্টেও খেলে ওই মাছটা বা মাংসটা পিসটা তুলে নিই, গ্রেভিটা ফেলে দিই। গ্রেভি আমি কোনো মানে হোটেলের খাই না। আর এই তো এরকম ভাত তো আমার প্রিয়, সকালবেলা দুপুর হলে আমার ভাত লাগবে, বাইরে গেলে রুটি ফুটি খাই, এই জন্য তো একটু হেলদি ফিগার, খেতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা দিদি, এই যে অনেকের ধারণা থাকে যে ফেসিয়াল করা স্কিনের জন্য হয়তো ভালো নয়, তো আপনারা যারা এই সার্ভিসগুলো দেন, তো সেক্ষেত্রে এটা কি মিথ, মানে মানুষ কি এটা ভুল ভাবে, নাকি এটার পেছনে কোনো সত্যতা রয়েছে যে বেশি ফেসিয়াল করলে স্কিন খারাপ হয়ে যায়, এরকম একটা অনেক ধারণা থাকে মানুষের মধ্যে অনেকের? বেশি ফেসিয়াল না, কেউ যদি ফেসিয়াল করতে চায় নিশ্চয়ই করবে, কিন্তু ফেসিয়ালে একটা পদ্ধতি আছে। আমি আগেকার দিনে ফেসিয়াল আমরা যেমন মানে স্কিনের পয়েন্ট অনুযায়ী আমরা ফেসিয়াল করি। আগে কি করতো, মানে ধপ একটা আওয়াজ করতো, দেখতে না গলায় সাইডে এরকম একটা আওয়াজ করতো, ওইটা একদমই বাজে না। তখন আমিও করেছি, আমি কেন মিথ্যে বলবো, আমিও করেছি, কিন্তু এখন একদম আমি যখন সাইনাস হোসেন ম্যামের কাছে শিখি, ওরা টেনশন পয়েন্ট, রিল্যাক্স, মানে কি করে স্কিনে আমাকে মানে হ্যাঁ রিল্যাক্সের ইয়েগুলো, টেনশন পয়েন্টগুলো আমাকে ভালো করে, আমিও চাই যারা আমার কাছ থেকে শিখেছে তারাও ভালো করে ফেসিয়াল করে নিজে করে এবং অন্যজনকেও যাতে শেখাতে পারে। আর আরেকটা কথা বলবো, এখন খুব মেশিনারি জিনিস, তারপরে ফর্সা হওয়ার জন্য আজকাল জানো তো ইঞ্জেকশন নিচ্ছে, ওগুলো আমি বলবো যারা করছে বেশি না করেই বেটার। মানে যতটা যার বয়স আছে সে হয়তো 10 বছর বাদে দেখা যাবে সে আরও এজেড হয়ে যাচ্ছে। এখন যারা করছে ভাবছে বোধহয় ইনস্ট্যান্ট, হ্যাঁ মানে আমি তবে মাইক্রোব্লেডিং থেকে শুরু করে মানে স্কিনে যেগুলো মানে এখন আছে না হেয়ার ট্রান্সফার করছে, এগুলো আমি বলবো এগুলো ইউজ না করাই ভালো। কিন্তু এই ফেসিয়াল বা ব্লিচ করে স্কিন ভালো হওয়ার যে প্রতিশ্রুতি বিভিন্ন পার্লারে গিয়ে আমরা দেখি যে দেওয়া হয়, তো সেটা কি আদৌ হয়? না, যারা দেখবে আমরা আগে ব্লিচ করতাম, দুটো ইয়েকে অ্যাক্টিভেটার আর ক্রিমটাকে মিশিয়ে করতাম, ওইটা তাও বলবো যে ঠিক আছে। অনেকে সমুদ্র থেকে ঘুরে আসলো এসেই ব্লিচ করে নিল, ওই ব্লিচটার পরে যেই রোদে যাবে ওই 7টা যে ইউভি রে রোদের যে রেটা পড়বে ওতে স্কিনটাকে আরও ট্যান করে দেবে, ওই ট্যান জীবনে তার উঠবে না। মানে আমি এটা অনেকজনের কাছে করেছি, স্কিন দেখে আমার মনে হচ্ছে যে তাদের করাটা মানে একদমই ঠিক না। এবং যারা এখন করছে, এখন আবার ট্যান বেরিয়েছে, এটা ক্রিমের মধ্যে কোনো অ্যাক্টিভেটার মেশাচ্ছে না, ওটা মিশিয়ে এখন দেখছি কোনো স্যালনে চোখের উপরেও লাগিয়ে দিচ্ছে। ওটা তো খুব বাজে না, টাইম দেখছে না, ঘড়ির টাইম দেখছে না, করে নিচ্ছে। তা আমি বললাম তোমরা যে এরকম করছো, বলে না আমাদের এখানে এরকমই। তা আমিও এক সময় মানে সার্ভিস মানে কাজ করতে আসবো বলে আমি প্রচুর স্যালন ভিজিটও করেছি। যখন আমি নিজস্ব স্যালন খুলবো মানে 100টার উপরে আমি স্যালন ভিজিট করে তারপরে আমি স্যালন খুলেছি, দেখেছি কোথায় কীরকম কারা কীরকম সার্ভিস দিচ্ছে, কে স্টাফদের বিহেভিয়ার, একটা কিছু অবভিয়াসলি একটা বিজনেস খুলতে গেলে তো তোমাকে দেখতেই হবে। এই সংসার আর কাজ দুটোকে ব্যালেন্স করতেন কিভাবে, কারণ আপনার ছেলে মেয়েও ছিল? হ্যাঁ, তখন ওরা ছোট ছিল, ওদেরকে স্কুলে দিয়ে দিতাম, স্কুলে দিয়েই আমিও বেরিয়ে পড়তাম। আর বাড়িতে জানতোই যে আমি এখন কাজে যাচ্ছি, তা আমার সকাল 9টায় বেরোতাম, রাত 9টায় বাড়ি ঢুকতাম। তারপরে ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হতে থাকলো, 9টার জায়গায় 10টায় করতাম, 10টা থেকে একদম 7টা অবধি আমার দোকানে। আর বাড়ির যে সমস্ত কাজকর্ম, কাজের লোক, তখন আমি যখন ইনকাম করছি তখন তো অবভিয়াসলি আমি কাজের লোক রেখে নিতাম। সবটা ব্যালেন্স করতে অনেকটা। হ্যাঁ, শাশুড়ি ছিল যেহেতু, উনিও আমাদের
রান্নার কাজটা করে নিতেন। আর আমাদের তো হেল্পিং হ্যান্ড দুজন থাকতো, কোনো অসুবিধা হতো না। হাজব্যান্ডও চলে যেত কাজে, আমিও চলে যেতাম, শাশুড়ি আর শ্বশুরমশাই থাকতেন, ছেলে মেয়েও মানে স্কুলে কাজটা চলে একটা যেত। ভালোবাসার জায়গা বলে একদম, সেটা কোনোদিন একদম। মনে হয়নি যে আলাদা করে কোনো আমি একদম ঠিক বলেছ। সকাল থেকে বেরোতাম, মনেই হতো না একদিন ছুটি থাকতো বাড়িতে, ছেলে মেয়ে ঘরে সংসারে, এমন মনে হতো যে চলে যাই দোকানটাই আমার মনে হচ্ছে সেকেন্ড হোম। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত মেয়েরা তাদের লড়াইটা লড়ছে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, অনেকে যাতে অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য, একটা সময় তুমিও শুরু করেছিলে, তাদের জন্য কি বার্তা দেবে? আমি এটাই বলবো যে তোমরা সবাই ভালো জায়গা থেকে, স্যালন থেকে হোক, কোনো ম্যাডামের থেকে ভালো জায়গা থেকে শেখো, শিখে তোমরা নতুন মানে ভালো জায়গায় নিজস্ব তোমরা স্যালন খোলো, অথবা কারোর কোনো বড় জায়গায় তোমরা জব করো। করতে করতেই যতক্ষণ না ধরে তোমরা কাজ না করবে, তোমরা কোনোদিনও নিজের হাতে পুরোপুরি কোনো বিউটি শিখতে পারবে না। তোমাকে কোনো জায়গায় তোমাকে জব করতেই হবে ফার্স্ট, করে তারপরেই তুমি এগোতে পারবে। আমি একদিন কাজ করেছি স্যালনে, তারপরেই একদিন আমি নিজের স্যালন খুলেছি। দিদি, তুমি বলছিলে যে যে সমস্ত দুস্থ মেয়েরা রয়েছে তারা কাজ শিখতে চায়, তুমি তাদেরকে বিনামূল্যে শেখাও, তো তারা কিভাবে যোগাযোগ করবে তোমার সঙ্গে? আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি 9830031973। আমার সাথে তোমরা সবাই যোগাযোগ করো। আমি এরকম দুস্থ মানে যাদের পয়সা আছে তাদের না, যারা মানে টাকা অ্যাফোর্ড করতে পারবে না, তারাই আমার সাথে যোগাযোগ করবে, আমি তাদেরকে শেখাবো। 6 মাসের কোর্স, সেখানে আমি 3 মাসে শিখিয়ে দেবো। তারপরে এমনও এরকম হতে পারে যদি যাদের শেখানোর পরে হাতের কাজ ভালো থাকে, আমি তাদের জব মানে দিয়ে দেবো। কারণ এতজনকে তো পয়সা দিয়ে মানে করেছি, এটা আমি একটা সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমি ভাবি যে না, আমারও এই মানে পৃথিবীতে এসছি, এতদিন তো কাজ করে টাকা কামিয়েছি, তা এখন চাই আমিও কিছু মানে একদম একদম সমাজে আমিও কিছু একটু কন্ট্রিবিউট করতে চাই। তা কীভাবে করব, হয়তো টাকা দিয়ে দিয়ে তো দরকার নেই, তা আমি চাই যে এরকম সব মেয়েরা আসুক, আমি নিশ্চয়ই তাদেরকে ওই জায়গাটা দেবো। থ্যাংক ইউ দিদি, অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আজকের মতো আমাদের বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।